বাংলাদেশে ১৭টা সংশোধনী হয়েছে এবং এখানে সংশোধনীটা হচ্ছে সাপ লুডু খেলা। আপনি ওই সাপের মুখে যাবেন, আবার আপনাকে নিচে নেমে আসতে হবে। সংশোধনী হয়, বাতিল হয়, সংশোধনী হয়, বাতিল হয়, এই হয়েছে। বেসিক স্ট্রাকচারে দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে। বেসিক স্ট্রাকচারের কথা বলি, আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিস্টোর করা হচ্ছে। সংবিধান সংশোধন বা সংস্কার যেটি বলি না কেন, এ নিয়ে সংসদ ও রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত। আপনার কাছে যদি আমি একটু যুক্ত করি যে আক্তার হোসেন বলেছেন সংবিধান সংশোধন নয়, সংস্কার দরকার। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন সংবিধান সংস্কার হয় না, সংশোধন রহিত হয়। এনসিপি আসলে সংস্কার বলতে কি বুঝাচ্ছে, বা নতুন সংবিধান না লিখে পুরনো সংবিধানে আসলে কতটুকু সংশোধন করলে আপনারা সেটা কি সংস্কার বলবেন? একটু জানতে চাই। প্রশ্নের আগে ওনার একটা প্রশ্নের কথার রেসপন্স করি যে বিএনপি ২০০১-০৬ সালে গুম করে নাই, এটা সত্য। কিন্তু বিএনপি কি অপারেশন ক্লিন হার্ট করে নাই? ওই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি বাংলাদেশে পাইকারি দরে বিএনপি শুরু করে নাই? র্যাব গঠন করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে নাই? এগুলো তো এখনও মানুষের স্মৃতিতে তরতাজা। ফলে সে কারণেই মানবাধিকারের মতো একটা কমিশন থাকলে, স্বাধীন কমিশন থাকলে এই কাজগুলো কিন্তু তারা করবে না। এবং পরবর্তীতে যখন আওয়ামী লীগ গুমের একটা কালচার বাংলাদেশে তৈরি করলো, সেটা সবচেয়ে বড় ভিকটিম বিএনপি হয়েছে। এই যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এটার ভিকটিম। এই সংসদে গুমের ভিকটিমের ফ্যামিলির মেম্বাররা আছেন, গুম হয়েছেন এরকম লোক, যেমন হুম্মাম কাদের নিজে গুমের শিকার ছিলেন, এখন সংসদ সদস্য। ইলিয়াস আলীর স্ত্রী এই সংসদের আপনার সংসদ সদস্য। বিরোধী দল থেকে আপনার ব্যারিস্টার আরমান আছেন। এই ধরনের একটা সংসদে মানবাধিকারের মতো কমিশন এবং গুমের মতো কমিশন এগুলো বাদ যাচ্ছে, এটা এটাও মনে হয় সংসদে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে না। ব্যাখ্যাটা ওই যে অধিকতর যাচাই বাছাই করে আমরা আইন প্রণয়ন করবো, এটা টোটাল ব্লাফ। এবং তারা গুমের ক্ষেত্রে কি বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা আগে একবার বললাম যে জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করলে এটাকে গুম বলা যাবে না। তার মানে হচ্ছে আপনি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে গুম করবেন, আটক করবেন, সেটাকে গুম বলবেন। এখন দেখেন বাংলাদেশে যোগ করি না, একটু বলি, আমি বলি বাংলাদেশে এক্সিস্টিং যে আইন নিবর্তনমূলক আইন, সেখানে অসংখ্য আইন আছে যার মাধ্যমে আপনি জাতীয় নিরাপত্তার জন্য কেউ থ্রেট হলে তাকে আপনি আটক করতে পারেন। এর জন্য আপনার কাউকে আটক করে তার কাস্টডি স্বীকার না করার প্রয়োজন পড়ে না। যেমন আমাদের অনুচ্ছেদ ৩৩-এর মধ্যেই ওই যে আটক করার পরে যে আপনার আদালতে হাজির করতে হয়, আইনজীবীর এক্সেস দিতে হয়, এগুলো হলো সাধারণ নিয়ম। কিন্তু এটা কীভাবে আপনি এক্সেপশন করতে পারবেন সেটা বলে দেওয়া আছে। ফলে চাইলে এক্ষেত্রে কোনো সমস্যা হতো না। কিন্তু এই যে আমি কাউকে তুলে নিয়ে এসে কাস্টডি স্বীকার করবো না, এই জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করলে এটা গুম বলা যাবে না। মানে হচ্ছে আমি তুলে নিয়ে আসবো এবং কাস্টডি স্বীকার করবো না। ফলে বিএনপি গুম করার পরে তো আমরা নিশ্চয়ই বলবো না যে বিএনপি গুম করেছে। গুম করার অধিকার যে সে সংরক্ষণ করছে, এটাই তো যথেষ্ট ভয়াবহ। আর আপনি জানেন গুম যতটা ভয়াবহ, তার চেয়ে গুমের সম্ভাবনা জারি থাকা কম ভয়াবহ না। কারণ কি? কারণ যখন বিরোধী মত কিংবা সাধারণ নাগরিক যখন জানবে যে গুমের পসিবিলিটিস আছে, আমি যদি রাজনৈতিকভাবে সরকার বিরোধিতা করি, আমি গুমের শিকার হতে পারি, তখন তো সে সাইলেন্ট হয়ে যাবে। এটা তো ভয়ঙ্কর। আপনি নিশ্চয়ই কিছু বলতে চাচ্ছিলেন। না, আমি ওই গুমের ব্যাপারটা এখানে দেখুন, এখানে একটা কনফ্লিক্ট রয়েছে। ধরুন আইসিটির একরকম শাস্তির বিধান রয়েছে, গুম অধ্যাদেশের একরকম শাস্তির বিধান রয়েছে, তাই না? তো এখন এই জিনিসটা এটা ঠিক না, এটা ভুল তথ্য। আপনি গুম অধ্যাদেশ পড়েন, সেখানে পরিষ্কারভাবে মৃত্যুদণ্ডকে শাস্তি হিসেবে বলে দেওয়া আছে। এটা ওই যে আইনমন্ত্রী অধ্যাদেশটা না পড়ে বলেছেন। আমি যে গুম অধ্যাদেশে দেখেছি, সেখানে আমি একদম রেফারেন্স দিই, অনুচ্ছেদ 4-এর মধ্যে বলা আছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন, বিভিন্ন ধারা উপধারা দেওয়া আছে। আমি এখনই দেখাতে পারবো। আমি দেখছি এটা কোনো কন্ট্রাডিক্ট করে না, আইসিটির সাথে এটা কোনো সম্পর্ক নাই। কিন্তু এটা উনি ভুল তথ্য দিচ্ছেন। এবং দেখেন পৃথিবীর যে কোনো উন্নত গণতান্ত্রিক দেশ হলে এরকম একটা আইনমন্ত্রীর মতো জায়গায় থেকে এরকম ভুল তথ্য দিলে সাথে সাথে তাকে পদত্যাগ করতে বলতো ওই সমাজ, ওই রাষ্ট্র। কিন্তু তিনি দিব্যি এখানে হবস লক পড়াচ্ছেন কিন্তু মানুষকে। তিনি নিজেই কিন্তু হবস লক সম্পর্কে কিছু জানেন না। কিন্তু এই যে উনি বললেন যে এটা শাস্তি, 2 ধরনের শাস্তি, ওখানে মানবতা বিরোধী অপরাধের ওখানে শাস্তি দেওয়া আছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এখানেও তাই। আমি এখন দেখাতে পারবো আপনাকে, এবং এটা সবাই জানে, এগুলো নিয়ে প্রচুর লেখালেখি আছে। হয়তোবা আরো কিছু কন্ট্রাডিক্টরি থাকতে পারে, আমরা পুরোটা 2টা আইন যাচাই বাছাই করে দেখেছি। আর আমি আপনাকে যেটা বললাম, মানবতা বিরোধী হচ্ছে একটা সিস্টেমেটিক অপরাধের বিচার করার জন্য, কিন্তু একটা বিচ্ছিন্ন একটা নির্দিষ্ট ফৌজদারি অপরাধকে আপনি মানবতা বিরোধী আইন দিয়ে ডিল করতে পারবেন না। সেজন্যই আপনার এই গুমের অধ্যাদেশটা এসেছে। কিন্তু তিনি আসলে এখানে জনগণকে বিভ্রান্ত করেছেন, এবং এই ধরনের সিরিয়াস স্পর্শকাতর ইস্যুতে চিফ প্রসিকিউটর এবং আইনমন্ত্রী একই সাথে জনগণকে বিভ্রান্ত করার পরে যে কোনো উন্নত সভ্য গণতান্ত্রিক দেশে তাদের দুজনকেই স্যাক করা হতো। আচ্ছা, আমি যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম সেই উত্তরটা আসলে আমি আপনার কাছে দেখেন, বাংলাদেশে সংশোধনী ব্যাপারটা হলো সংস্কার করলে আপনারা সেটাকে সংশোধন করবেন। যতটুকু সংস্কার সবাই একমত হয়েছে, জুলাই সনদ হয়েছে, গণভোট হয়েছে, আপনি এতটুকু করবেন। কিন্তু এখানে প্রসেস এবং পদ্ধতিটার দিকেই সবাই বারবার মনোযোগ দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ বাংলাদেশে 17টা সংশোধনী হয়েছে এবং এখানে সংশোধনীটা হচ্ছে সাপ লুডু খেলা। আপনি ওই সাপের মুখে যাবেন, আবার আপনাকে নিচে নেমে আসতে হবে। সংশোধনী হয়, বাতিল হয়, সংশোধনী হয়, বাতিল হয়, এই হয়েছে। বেসিক স্ট্রাকচারে দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে। বেসিক স্ট্রাকচারের কথা বলি, আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিস্টোর করা হচ্ছে। বারবার একই ঘটনা ঘটেছে। আর এটা তো বিএনপি তো ভিকটিম। 5ম সংশোধনী হচ্ছে বিএনপির ইতিহাসের মাইলস্টোন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
তার এন্টায়ার যে কর্মযোগ্য ৭৫ 15 আগস্টের পর থেকে ৭৯ পার্লামেন্ট পর্যন্ত এই সমস্তটাকে তিনি বৈধতা দিয়েছেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে, এবং বিএনপি গঠনটাও এর সাথে জড়িত। এবং সেই পঞ্চম সংশোধনীকে আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে এই একই বেসিক স্ট্রাকচারের দোহাই দিয়ে, যে মার্শাল লর আন্ডারে আপনি সংবিধান সংশোধনী করেছিলেন। আজকে বিএনপি নানা কথাবার্তা বলছে, কিন্তু তারা কিন্তু ভুলে যাচ্ছে যে মার্শাল লয়ের মাধ্যমে বাংলাদেশে তারা তখন সংবিধান সংশোধনী করেছিল। আচ্ছা, এখন এই কারণেই সংশোধনীর প্রবলেম হচ্ছে এটাই, সংশোধনী আপনি সংবিধানের যে মৌলিক কাঠামো কিংবা সিলিং, যদি সহজ ভাষায় বলি, জনগণের ভাষায় বলি, সংবিধানের তো একটা সিলিং আছে কিংবা একটা সীমানা আছে। আপনি দাঁড়িয়াবান্ধা খেললে ওই কোর্টের বাইরে যেমন যেতে পারবেন না, একইভাবে সংবিধানের ভেতর বাইরে গিয়ে আপনি সংশোধনী করতে পারবেন না, এমন কোনো সংশোধনী করতে পারবেন না। তাহলে কি ৭২ সংবিধান আপনারা চাচ্ছেন না? না, সেটা আমাদের দলীয় দাবি, কিন্তু আমরা কিন্তু এখন বলছি না পুরোপুরি বাতিল করে দিতে হবে, আমরা বলেছি সংস্কারের কথা। এবং সেই সংস্কারের ঐক্যমত্য হয়েছে। তো এখন প্রসেস আকারে আপনি সংশোধনী করলে সমস্যা হলো এই পুরো জুলাই সনদকে আপনি 18তম সংশোধনী আকারে ধরেন বৈধতা দিলেন, তাহলে কি পরবর্তীতে ফর্মে হবে তাহলে এটা তো আদালতে চ্যালেঞ্জড হবে।